ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঘরে আছেন। রিফ্লেকটিভ টিনস আয়োজিত আইটি অ্যাডভান্টেজের শেষ পর্ব আজ। আজকে আমাদের শেষ পর্বে আছে রেসপন্সিবল সিটিজেনশিপ নিয়ে একটা সেশন। এই সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো সেশন জুড়ে আপনাদের সাথে আমি থাকবো মোহাম্মদ মিশকাতুল ইসলাম। আর আমি আমি হাসান হাবিব। আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে আছেন টিম চিটাগং এর কো-ফাউন্ডার আব্দুল্লাহ কাইসার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভাইয়া, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রেসপন্সিবল সিটিজেনশিপ। আমরা সবাই একটা নির্দিষ্ট বয়স পরেই কোনো না কোনো একটা রাষ্ট্রের সিটিজেন হয়ে থাকি। সুতরাং এই নাগরিকত্ব, এই সিটিজেনশিপ সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা যদি আপনি দেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ তোমার সুন্দর প্রশ্নের জন্য। তো নাগরিকত্বটা আমরা তো পাই মূলত আমাদের যখন 18 বছর বয়স পার হয় বা যখন প্রাপ্তবয়স্ক হই, তখনই কিন্তু আমরা কোনো একটি রাষ্ট্রের বা কোনো একটি দেশের নাগরিকত্ব পেয়ে নাগরিকত্ব পেয়ে যাই। তো নাগরিকত্বটা বলতে যখন কি বোঝায় আসলে? নাগরিকত্বটা বলতে বোঝায় আমরা যখন একটি নির্দিষ্ট বয়স শেষ করার পরে আমাদের মাঝে অনেকগুলো দায়িত্ব চেপে বসে বা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব চলে আসে। সেটা কিরকম? রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের একটি যদি সাধারণ নাগরিক দায়িত্ব বলি এই কনটেক্সট অনুযায়ী, যে রাষ্ট্র আমাদেরকে যেই যেই নির্দেশনাগুলো দিচ্ছে সেই নির্দেশনাগুলো পালন করা। একই সাথে সমাজ আমাদেরকে যেই যে নির্দেশনাগুলো দেয় সেগুলো আমাদেরকে পালন করতে সচেতন হওয়া। সেটা কিরকম হতে পারে? যেমন আমাদেরকে হয়তো ছোটবেলা থেকে শেখানো হয় যে যেখানে সেখানে থুতু না ফেলতে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে। তো এই ব্যাপারগুলো আমাদের মাঝে মধ্যে কিন্তু ছোটবেলা থেকে অনেক আমরা শিখি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের মাঝে এই ব্যাপারগুলো কমতে থাকে, কারণ আমাদের মাঝে ওই চর্চাগুলো হতে থাকে না। তো যার কারণে যেটা হয় যে আমরা আহ রাষ্ট্রের নাগরিক হওয়ার সাথে সাথে আমাদের যে দায়িত্ব সেগুলো আমরা ভুলতে শুরু করি। আর এই ভুলতে শুরু করার কারণে দেখা যায় যে আমাদের মধ্যে যেই সামাজিক যেই একটি বিশৃঙ্খলা, সামাজিক যে একটা অস্থিরতা, সামাজিক যে একটা অরাজকতা চলতে থাকে। এটা আমি যদি একটু সহজ করে বলি, আমরা যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করতাম, আহ সেগুলো যদি কিরকম হতে পারে যে আমি যখন রাস্তাঘাটে চলছি তখন ট্রাফিক আইন মেনে চলা, আমি যখন কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করছি তখন সেই প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশনস মেনে চলা, আহ ধর্মীয় দিক থেকে আমার নিজের যে বিধিনিষেধ গুলো মেনে চলা, এই সবগুলো জিনিস কিন্তু আমাদের নাগরিকত্বের মধ্যে কিন্তু চলে আসে। যে আমরা যখন নাগরিক বলতে কি বোঝা, আমি জন্মসূত্রে নাগরিক হচ্ছি, কিন্তু আমি আসলে প্র্যাকটিসিং নাগরিক হচ্ছি কিনা সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো ভাইয়া, একটা কুইক কোয়েশ্চেন। আপনি যেহেতু হ্যাঁ, ডেসপারেটলি সিকিং চিরাং গ্রুপের একজন প্রাইমারি অ্যাডমিন ছিলেন, সুতরাং জি, সেই গ্রুপে তো মোস্টলি সিটিজেনরাই নিজেদেরকে একে অপরকে হেল্প করে। রাইট। তো ওইটা নিয়ে সিটিজেনশিপ, ওইটার সাথে সিটিজেনশিপের আইডিয়া এবং এক্সপিরিয়েন্স তো আপনি পেয়েছেন, সুতরাং সেই এক্সপিরিয়েন্সটা একটু বর্ণনা করলে ভালো হয়। ওকে, খুব রিলেটিভ একটা কোশ্চেন। তো ডেসপারেটলি সিকিং চিটাগং খোলার একটা ব্যাপার ছিল যে আহ, একটা ব্যাপার ছিল শুরুতে যে আমরা অনেক কিছু খোঁজার চেষ্টা করি, অনেক কিছু খুঁজে পাই না, যে হয়তো অনেক কিছু আমাদের প্রয়োজন হয় যে এই আনসারটা গুগল দিতে পারে না। তো সেখান থেকে আমাদের গ্রুপটা শুরু। তো গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হতে থাকলো, তখন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব মনে হলো যে যে এই যে এত বড় একটা গ্রুপ, এটাকে একটা ভালো কাজে লাগানো উচিত। আমাদের সমাজের যে অসঙ্গতি, সমাজে আমরা যেসব ভুল দেখেও না দেখার ভান করছি, সেগুলোকে আমাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেগুলোকে নিয়ে আমাদের কাজ করা দরকার, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমরা তখন আস্তে আস্তে আমাদের এই গ্রুপে আমরা সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করা শুরু করেছি। আহ যেই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, যেই ভুলগুলো আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে স্কিপ না করে, সেগুলোকে অ্যাভয়েড না করে, আহ রাষ্ট্রের একজন একজন নাগরিক হিসেবে দেশটা যে আমার, এবং কোনো একটি রাস্তার নালা যদি ভাঙা থাকে সেই ভাঙা ব্যাপারটাকে কিন্তু জানিয়ে দেওয়া নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কারণ আমি যদি না জানিয়ে স্কিপ করে চলে যাই, হয়তো আমারই কোনো আত্মীয় বা আমারই কোনো ভাই বা বন্ধু বা দেশের অন্য কোনো নাগরিক, সেও কিন্তু একই
বিপদে পতিত হতে পারে। তো নাগরিক হিসেবে আসলে দেখা যায় আমাদের ব্যক্তিগত অনেক দায়িত্ব থাকে, আমাদের পেশাগত অনেক দায়িত্ব থাকে, আমাদের সামাজিক অনেক দায়িত্ব থাকে। তো সামাজিক দায়িত্বের দিক থেকেই আমরা এই ডেসপারেটলি সিকিং চিটাগং এ নানান অসঙ্গতি নিয়ে কাজ করেছি এবং চেষ্টা করেছি যে সমাজে যেই যে ভুলগুলো অনেক দিন ধরে অ্যাড্রেস করা হচ্ছিল না, সমাজে যেই যে সমস্যাগুলো আমরা আহ প্রতিনিয়ত সয়ে যাচ্ছি কিন্তু এটা নিয়ে কেউ ভয়েস রেজ করছি না। তো নাগরিকত্বের আরেকটা রেসপন্সিবল সিটিজেন বা দায়িত্বশীল নাগরিকের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভয়েস রেজ করা। আমরা যখন কোনো একটা সমস্যা দেখবো, সেই সমস্যাটার যৌক্তিক সমাধান করার জন্য আমাদের কিন্তু ভয়েস রেজ করতে হবে। পৃথিবীতে যত ধরনের অপরাধ ঘটে, অপরাধগুলো কিন্তু আসলে অপরাধীদের কারণে সবচেয়ে বেশি পরিমাণে ঘটে না। এটা এই জন্যই বেশি পরিমাণে ঘটে কারণ যারা হচ্ছে আমরা সুশীল নাগরিক, যারা আমরা সুশীল সমাজ, যারা আমরা দায়িত্ববান, তারা আমরা চুপ করে থাকি, তারা আমরা ভয়েস রেজ করে না দেখে কিন্তু অপরাধ বাড়তে থাকে। তো ভাইয়া, নাগরিক সম্পর্কে আপনার ধারণার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়া, একটা মূল কনসেপ্ট এই নাগরিকের রেসপন্সিবল সিটিজেনশিপের একটা অন্যতম কনসেপ্ট হচ্ছে দায়িত্ব সমূহ। এই দায়িত্বগুলো নিয়ে যদি আমাদেরকে কিছু ইনসাইট দিতে পারেন ভাইয়া। আচ্ছা, সো দায়িত্বশীলতাটা আসলে আসে যে নিজের ভেতর থেকে। আমি যখন ফিল করতে পারবো যে আমি যদি এই কাজটা না করি, এই আমার এই না করাটা অন্য আরো অনেকজনের ক্ষতি হতে পারে, এই বোধটা আমাদের ভেতরে জাগ্রত করতে হবে। আর এই বোধটা জাগ্রত করার জন্য আসলে আমাদের পড়াশোনার বিকল্প নেই, আমাদের জ্ঞান অর্জনের বিকল্প নেই। তো আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধাপে ধাপে আমরা পড়াশোনা করে আসি, তো তখন কিন্তু আমাদেরকে অনেক ধরনের শিক্ষাই দেয়া হচ্ছে যে এই এই বিষয়ে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যখন স্কুলে ভর্তি হই, আমরা যখন তখন আমাদের ছাত্র হিসেবে দায়িত্ব থাকে। আমি যদি ক্লাস ক্যাপ্টেন হই তখন কিন্তু আমার ক্লাস ক্যাপ্টেন হিসেবে পুরো ক্লাসকে আহ পরিচালনা করার দায়িত্ব আমার থাকে। আমি যদি কলেজে উঠি তখন আর একটু উপরে উঠলে তখন আমি যদি কোনো সংগঠনে কাজ করি তখন আমার দায়িত্ব আরেক রকম থাকে। আমি যখন আরো উপরের স্তরে আসতে থাকি, আমার কাঁধে যখন অনেক বড় কোনো পদ থাকে বা কোনো একটা রেসপন্সিবিলিটি থাকে, তখন কিন্তু আমাদের দায়িত্বগুলো বাড়তে থাকে। তো দায়িত্বগুলো কিরকম হতে পারে, লাইক তোমরা রিফ্লেকটিভ টিমসে কাজ করছো। তো রিফ্লেকটিভ টিমসে কাজ করা অবস্থায় তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে যেই যেই কাজ ডিফাইন করে দেওয়া হয়েছে সেটা যথাযথভাবে সম্পন্ন করা। এখন এই কাজটার মানে কিন্তু এমন না যে তুমি যদি না করো তোমাকে কেউ জোর করবে, তোমাকে কেউ জেল জরিমানা দিবে, তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের নিজ থেকে আসতে হয় যে আমি একটা কাজের জন্য আমাকে ডেজিগনেট করা হয়েছে, তো এই কাজটুকু আমাকে করতে হবে। আমি যখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি নাগরিকত্ব পাই, তখন কিন্তু আমার নিজ থেকে বোধটুকু আসতে হবে যে আমি যদি আমরা বলি, আমি একটু রিলেট করি হয়তো সমস্যার বিষয়ের সাথে। আমরা ফেসবুক অনেকে শেয়ার করি যে আমাদের যদি জাস্টিন ট্রুডোর মতো প্রধানমন্ত্রী থাকতো। তো জাস্টিন ট্রুডোর মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকলে কিন্তু জাস্টিন ট্রুডো আর জাস্টিন ট্রুডো থাকতে পারতো না। এর একটি কারণ হচ্ছে জাস্টিন ট্রুডোর দেশ যে কানাডা, কানাডার দেশের নাগরিকরা অনেক বেশি পরিমাণ দায়িত্বশীল। তাই তার মতো নেতার পক্ষে সম্ভব হয় সে যখন কোন একটি নির্দেশনা দিবে, তিনি যদি তখন নির্দেশনা দেন যে লকডাউন মানে লকডাউন, আপনারা বের হবেন না, বের হব না মানে বের হব না, এটাই কিন্তু দায়িত্ব। তো এই কনটেক্সট আমি যদি বলি যে আমার এই মুহূর্তে আমার দায়িত্ব হচ্ছে বাসা থেকে বের না হওয়া, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, অন্যদেরকে সচেতন করা। তো আমাদের কিন্তু দায়িত্বের ভিন্ন ভিন্ন রকমের ধরন থাকে। তো এই জায়গাটা আসলে আমি বলবো যে দায়িত্বশীল নাগরিকই পারে কিন্তু একটি দায়িত্বশীল দেশ তৈরি করতে, আর একটি দায়িত্বশীল দেশকে কিন্তু একজন দায়িত্ববান নেতা সহজে গাইড করতে পারেন। যেমন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে, কিন্তু আমরা কিন্তু অ্যাজ এ নাগরিক আমরা কিন্তু আসলে দায়িত্বশীল নই। আমরা প্রয়োজন না থাকার পরেও আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, আমরা বাসা থেকে বের হচ্ছি, আমরা আমাদের যে যে বিধিনিষেধগুলো সেগুলো মানছি না। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে, শুধু এই করোনার সময় নয়, জীবনের বিভিন্ন ভিন্ন পর্যায়ে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে না করলে আমাদের সমস্যাটুকু হয়। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। মিশকাত ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, ইমপ্রেসিভ থিঙ্কিং ভাইয়া। তবে আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান নাগরিক প্রজন্ম এই দায়িত্বসমূহ সমূহ পালন করতে পারছে কিনা? এটা খুব ট্রিকি কোশ্চেন। ট্রিকি এই জন্য বলবো
ব্যাপারটা আসলে দুরকম উত্তর আছে। আমি আসলে কোন পার্সপেক্টিভ থেকে ব্যাপারটাকে দেখবো। আমি যদি খুব পজিটিভ পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমি বলবো যে আমরা আমাদের যে এখন বিশাল জনগোষ্ঠী, 60 to 65% হচ্ছে আমাদের তরুণ, যারা 18 থেকে 30 বছর বয়স। তো এই যে বিশাল জনগোষ্ঠী, তারা কিন্তু এখন অনেক বেশি পরিমাণে সচেতন হচ্ছে। তারা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আমি সেটার একটা উদাহরণ দিতে পারি। আমরা এখন দেখব যে সাম্প্রতিক সময়ে আমাদের প্রশাসনিক জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণ পজিটিভিটির দেখা পাচ্ছি আমরা। অনেক বেশি পরিমাণ ইতিবাচক সংবাদ পাচ্ছি যে আমাদের পুলিশ, আমাদের প্রশাসনের মানুষজন, আমাদের অন্যান্য পেশার যেসব মানুষজন আছে, তারা কিন্তু এই আমাদের তরুণ প্রজন্মের যারা, তারা যখন আসা শুরু করেছেন, এই পজিটিভিটির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি বলছি না আগের প্রজন্ম যারা ছিল তারা অনেক কম দায়িত্ব পালন করতো, কিন্তু হয়তো আমাদের যে প্রজন্ম, তাদের চাইতে আমরা অনেক বেশি পরিমাণ অ্যাডভান্সড টেকনোলজিক্যালি, আমরা অ্যাডভান্সড ইনফরমেশন পাওয়ার দিক থেকে, আমরা অ্যাডভান্সড নেটওয়ার্কিং এর দিক থেকে আমরা একে অপরের সাথে অনেক বেশি কানেক্টেড। আমরা অনেক বেশি পরিমাণ তথ্য জানছি, অনেক বেশি পরিমাণ জ্ঞান আমাদের সমৃদ্ধ হচ্ছে। তো ওই জায়গা থেকে যদি আমি বলি যে হ্যাঁ, আহ আমাদের তরুণ প্রজন্ম যথেষ্ট ভালো করছে। আবার আমি যদি নেতিবাচক জায়গা থেকে বলি, আমরা অনেক বেশি পরিমাণ নেতিবাচকতা ছড়াতে পছন্দ করি। আমরা ভালো কাজ যদি একটি শেয়ার হয়, মন্দ কাজ আমরা 10 বার শেয়ার করি। তো এইটা আমাদের একটা খারাপ একটা দিক। এটা হয়তো নাগরিকের দায়িত্বের জায়গা থেকে আমরা সরে এসে এই কাজটুকু করি। আহ ভালো খারাপ সব জায়গাতেই থাকে, কিন্তু তার মানে এই না যে আমি গুজব দেখা মাত্র সেটি ছড়িয়ে দেব, কোনো একটা নিউজ দেখা মাত্র সেটা আমি ভেরিফাই না করে শেয়ার করব। নাগরিক হিসেবে আমাদের যদি আমি বলি যে আমরা যারা ইন্টারনেটের নাগরিক, যেটাকে নেটিজেন বলা হয়, তো আমরা যারা ইন্টারনেট জগতের নাগরিক, তাদের কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হচ্ছে কোনো কিছু একটা শেয়ার করার আগে ভেরিফাই করে নেওয়া, চিন্তা করা। তো আমি সার্বিকভাবে বলতে চাই যে বর্তমানে আমাদের যে তরুণ সমাজ আছে, যে বিশাল বাংলাদেশের জনগোষ্ঠীর যে বিশাল অংশ তরুণ সমাজ, তারা কিন্তু যথেষ্ট দায়িত্বশীল হয়েছে। আগের চাইতে অনেক চেঞ্জেস আসছে। তবে এটা আসলে একটি চলমান প্রক্রিয়া, এটা আসলে রাতারাতি সম্ভব হয় না। এটার জন্য হয়তো কয়েকটা যুগ লেগে যায়। যেমন সিঙ্গাপুরকে আজকে আমরা যেভাবে দেখেছি, সিঙ্গাপুর কিন্তু রাতারাতি হয়নি, তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট সময় লেগেছে। মালয়েশিয়া যেভাবে চেঞ্জ হয়েছে, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, উনি যেভাবে চেঞ্জ করেছেন, সেটাও কিন্তু দায়িত্বশীল নাগরিকদের আচরণের কারণেই। উনি একা কিন্তু জোর করে কখনো কোনো দেশকে আসলে কোনো নেতা বা কোনো নেতৃত্ব বা কোনো শাসন ব্যবস্থা আসলে পাল্টাতে পারে না। অর্থাৎ ভাইয়া আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে দায়িত্বশীল নাগরিকরা একটা ভালো এনভায়রনমেন্ট আনে, ওই ভালো এনভায়রনমেন্ট আবার ফিউচারে দায়িত্বশীল নাগরিক আনে, এরকম একটা অবশ্যই, অবশ্যই। আহ আমি যদি এখন আমাদের বয়সে যারা আছি, তোমাদের বয়সে যারা আছো, আমরা যখন নেক্সট প্রজন্মটাতে যাব, আমাদের যে সন্তান সন্ততি যারা থাকবে, তারা কিন্তু আমাদের চাইতে বেটার সিটিজেন হবে। তারা হয়তো আমাদের চাইতে কম কমপ্লেইন করবে, তারা হয়তো আমাদের চাইতে অনেক বেশি পরিমাণ অ্যাওয়ার থাকবে। হয়তো এখন আমাদেরকে যতটুকু কষ্ট করতে হচ্ছে, সেই কষ্টটুকু তারা আর করবে না। কারণ তারা, আমরা যদি এই শিক্ষাটা দিতে পারি, আমরা যদি তাদের জন্য ওই সিচুয়েশনটা রেখে যেতে পারি, তাহলে তারা কিন্তু আরো বেশি ভালো একটি বিশ্ব আমাদের দিকে নিয়ে যাবে। আমরা যেটা বলছি যে 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ, তো সেই উন্নত বাংলাদেশটা কিন্তু তারাই দেখতে পাবে। তো এটার জন্য আসলে আমাদের এই প্রজন্মকে অনেক বেশি পরিমাণে আহ চিন্তাশীল হওয়া, অনেক বেশি পরিমাণে গঠনশীল হওয়া, আমাদের কাজে কর্মে আরো অনেক বেশি পরিমাণ আহ জ্ঞানের ও চিন্তার ছাপ রাখা, এই ব্যাপারগুলো কিন্তু সামনের যে প্রজন্ম আসবে তাদেরকে অনেক বেশি পরিমাণে সহায়তা করবে, এবং আমরা অনেক বেটার একটা ফিউচার পাবো। থ্যাংক ইউ হাবিব। নেক্সট কোয়েশ্চেনে ভাইয়া, আমাদের সমাজে বর্তমানে নারীর যে অংশগ্রহণ সেটি ক্রমবর্ধমান বটে, কিন্তু এই নারীর অংশগ্রহণটাকে এই সিটিজেনশিপের পার্সপেক্টিভ থেকে বাড়ানোর জন্য আমাদের সমাজের কি করার আছে এবং নারীর কি করার আছে সেটা সম্পর্কে যদি কিছু বলতে পারতেন ভাইয়া। নারীর যে অংশগ্রহণ সেটি বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট বেড়েছে। এটার প্রমাণ আমরা দেখতে পাই আমাদের বর্তমান স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিরোধী দলীয় নেত্রী, এবং আহ, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা এখন বিরাজমান, তারা কাজ করছে। তো দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে আমি প্রশ্ন আরেকবার যদি একটু বলি, আমি একটু হারিয়ে ফেলেছি।
জি হ্যাঁ। প্রশ্নটা আরেকবার করা হয়। প্রশ্নটা ছিল যে বর্তমান সমাজে এই নারীর অগ্রযাত্রাটাকে এগিয়ে নেওয়ার জন্য নারীর করণীয় কি এবং Okay. সমাজের করণীয় কি? আচ্ছা, তো খুব ভালো একটি কোশ্চেন। সো নারীর করণীয় হচ্ছে, যারা বর্তমানে ক্ষমতায়নে আছে, যে সকল নারী গোষ্ঠী এই মুহূর্তে ক্ষমতায় আছে, তারা যেন নিজেদের জীবনেও এই ক্ষমতাটুকু প্রয়োগ করে। আমরা অনেক সময় দেখি, উইথ ডিউ রেসপেক্ট টু অল নারী নেত্রী এবং নারী সংগঠন, আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো নারী নেত্রী, তারা নারীদের অধিকার নিয়ে যত বেশি পরিমাণে সোচ্চার, তারা নিজেদের জীবনের সেই ব্যাপারটুকু কিন্তু আর পালন করে না। হয়তো তিনি নারী অধিকার নিয়ে অনেক সোচ্চার, কিন্তু বাসায় এসে নারী গৃহ পরিচারিকাকে কিন্তু নির্যাতন করছেন। তো আসলে আমি এই জায়গায় যারা ইতোমধ্যে কাজ করছেন তাদের উচিত তো নিজ নিজ জায়গা থেকে কাজ করা। আমরা হয়তো নারী অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু আমার নিজের মেয়ে সন্তানকেই আমি বাসার বাইরে যেতে দিচ্ছি না। আহ যে যেই কাজগুলো আহ বুদ্ধিবৃত্তিক কাজ বলা যায়, যে কাজগুলো আমাদের নেতৃত্ব বিকশিত করে, যে সময়টুকু হচ্ছে শেখা, যে সময়টুকু হচ্ছে জানার, তখন আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে হয়তো বলছি যে সিকিউরিটি ইস্যু, সামাজিক ইস্যু, নানান ইস্যুতে আমরা আটকে রাখছি। তো আমি যদি নিজে সচেতন হই আর আমি আমার পরিবারকে যদি সচেতন না করি, তাহলে আসলে কিন্তু এই যে সচেতনতাটা বা এই যে নারীদের যে ভূমিকাটা, সেটা কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকের কাজটা শুরু করতে হবে কিন্তু নিজের ঘর থেকে। তো এটা একটা ব্যাপার যে আমরা নারীরা কিভাবে এই জায়গাটা আরো বেশি প্রসারিত করতে পারে। আর এই জায়গায় সমাজের অনেক বেশি পরিমাণে দায়িত্ব আছে, বিশেষ করে আমাদের পুরুষদের অনেক বেশি পরিমাণে দায়িত্ব আছে, যে আমাদের কর্মস্থলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যারা কাজ করছে তাদেরকে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করা, তাদেরকে স্কোপ করে দেওয়া যে তারাও কিন্তু সমান অধিকারের যোগ্য, তাদেরকেও কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা উচিত। আর নাগরিকতার দায়িত্ব থেকে আমি যদি বলবো, এদিক থেকে বলা যায় যে আবার নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা হয়তো বা আমাদের নারীরা পুরুষদের চাইতে অনেক এগিয়ে থাকে। এটা হয়তো বা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার হতে পারে, এটা হয়তো বা মাইন্ডসেটের ব্যাপার হতে পারে। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, লাইভে একটা কোয়েশ্চেন এসেছে ফ্রম আবিদ ওকে। বিন আহমেদ, ওকে। ওয়ান অফ আওয়ার জুনিয়র্স ইন সিসিবিসি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তো দূষিত, তাই আমাদের তরুণ সমাজকে এর থেকে দূরে থাকতে বলি। কিন্তু এভাবে ইয়াং ব্লাডরা যদি রাজনীতি থেকে দূরে সরে যায়, তাহলে এই অবস্থার তো পরিবর্তন হবে না। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে ছাত্র সমাজের রেসপন্সিবিলিটি কি? হ্যাঁ, আবিদ বিন আহমেদের প্রশ্নটা খুবই যৌক্তিক এবং খুবই সময়োপযোগী। আমি তার সাথে একমত। যে আমরা সবাই বলি যে আই হেট পলিটিক্স, আমাদের ফেসবুকে অ্যাবাউট অনেকেই লিখে রাখি। তো যেটা বলছিলাম যে আমি যেই বিষয়টাতে আসলে আমরা যে বিষয়টায় বাস করি, সেটা নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে আসলে এই জঞ্জালটুকু সরাবে কে? তো আমরা এখন বলি যে ছাত্র রাজনীতি বলতে আমরা কিন্তু হয়তো আমাদের কাছে এই মুহূর্তে আমাদের যেই চিত্রটুকু আমরা পোর্ট্রে করা আছে, সেটা একটা ডিফারেন্ট ব্যাপারে আছে, হয়তো একটা চরম নেগেটিভ জায়গায় আছে। কিন্তু এই ছাত্র রাজনীতি কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাজ করেছে। আমরা যদি 69-এর গণ অভ্যুত্থান বলি, আমরা যদি 52-এর ভাষা আন্দোলন বলি, আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধ বলি, ছাত্ররা এবং যে ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট যারা যারা তৃণমূল থেকে কাজ করেছে, তারাই কিন্তু অভ্যুদয় ঘটিয়েছে, নতুন অভ্যুত্থান এনেছে। তো এই ছাত্র রাজনীতিকে আসলে বাদ দেওয়া যাবে না, বা ছাত্র সমাজকে ছাত্র রাজনীতি থেকে বা রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। আমরা যারা বর্তমানে তরুণ আছি, যারা আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, তাদেরকে কিন্তু আসলে রাজনীতি বাদ দিয়ে দেশকে কখনো বদলানো যায় না। তুমি যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাও দেশকে বদলানোর, তোমাকে রাজনীতিতে আসতেই হবে। এখন রাজনীতিতে আহ এই যে ইয়ং ব্লাড আসছে না, সেটার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি এটাকে অ্যাভয়েড করে যাই, তাহলে এটা নষ্ট ওদের দখলে যাবে। আর কোনো একটা জিনিস যদি আমি তাদের দখলে দিয়ে যেতে দেই, তাহলে কিন্তু আমরা কখনোই চেঞ্জ আসতে পারবো না। তো এই জন্য বলা হয় যে কোন একটা চেঞ্জ যদি তুমি আনতে চাও, তোমাকে নিজে আগে চেঞ্জ হতে হবে। সাপোজ আমি যদি এখন তোমাকে বলি যে কলার যে এই চামড়াটুকু, সেটা ডাস্টবিনে ফেলো, কিন্তু সেটা তোমাকে বলার আগে আমার নিজেকে আগে ফেলতে হবে। ব্যাপারটা যদি এমন হয় আমি নিজে রাস্তায় ফেলে দিয়ে তোমাকে বলছি যে ডাস্টবিনে ফেলো, তাহলে কিন্তু ব্যাপারটা ওয়ার্কআউট করলো না। তো একইভাবে ব্যাপারটা এভাবেই, যে আমরা রাজনীতিকে বাদ দিয়ে বা রাজনীতিকে আমরা দূরে রেখে বা আমরা নিজেই সক্রিয় অংশগ্রহণ না করে কিন্তু আসলে এই পরিবর্তনটুকু হবে না। এবং পরিবর্তনের কিছু কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি,
আমরা অনেক তরুণ রাজনীতিবিদ ইতিমধ্যে আমাদের বর্তমান রাজনীতিতে আছেন, এবং আমরা গত জাতীয় নির্বাচনে দেখেছি যে আমাদের বয়সে অনেকেই কিন্তু রাজনীতিতে মনোনয়ন নিয়েছেন, তারা নির্বাচনে কন্টেস্ট করেছেন। তো এটা কিন্তু একটা ভালো দিক যে আমরা সবসময় মনে করি যে রাজনীতি একটি খারাপ বিষয়, রাজনীতি মানেই অপরাধ, রাজনীতি মানেই নোংরা কিছু। তো এই মাইন্ডসেটটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। রাজনীতি মানে হচ্ছে জনগণের জন্য কাজ করা, জনগণের জন্য কথা বলা, সেটা বিরোধী দলের থেকে হোক, সেটা সরকারি দলের থেকে হোক। তো আমাদেরকে আসলে আমাদের মাইন্ডসেটটুকু চেঞ্জ করতে হবে, এবং পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু তরুণ রাজনীতিবিদদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তো আমাদেরকে এই জায়গায় আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আর গাইস, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করে জানান। আপনার কোয়েশ্চেনটি আমরা এখানে কায়সার ভাইয়ের সাথে উল্লেখ করব এবং কায়সার ভাই সেটা জবাব দিতে পারবে, এবং সেটাই করে তুলবে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত। মিশকাত ভাই। হ্যাঁ ভাইয়া, পূর্ণাঙ্গ নাগরিকত্ব লাভের আগে মানে 18 বছর হওয়ার আগে নিজেকে সুনাগরিক হওয়ার জন্য কিভাবে গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, সুনাগরিক আসলে গড়ে তোলার জন্য যে এমন না যে আমি কোন একটা ম্যানুয়াল দিয়ে দিব, সেই ম্যানুয়ালটা ফলো করলে আসলে সুনাগরিক হয়ে যায়। এটা হলো সময়ের সাথে সাথে আমাদের নাগরিক দায়িত্বগুলো কিন্তু পরিবর্তিত হতে থাকে। আমরা হয়তো আমাদের বয়সী যারা আছি তারা হয়তো 10 বা 15 বছর আগে চিন্তা করিনি যে আহ ফেসবুক নামে একটা ব্যাপার আসবে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের একটা দায়িত্ব তৈরি হবে, প্রযুক্তি খাতে আমাদের একটা দায়িত্ব তৈরি হবে, আমরা কি শেয়ার করব কি শেয়ার করব না, কি করব কি করব না। তো এটা কিন্তু আসলে প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকছে। হয়তো আজ থেকে 10 বছর পরে আমাদের এই দায়িত্ব আরো চেঞ্জ হতে থাকবে। তো সুনাগরিক হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনে যে বেসিক টুকু শিখেছিলাম, সেই বেসিক টুকুকে আগে ফলো করতে হবে। আমরা তো অনেকে অনেক কিছু করতে বলি, বাট দিন শেষে আমাকে কিন্তু আগে বেসিকটাকে আমাকে স্ট্রং করলে আমি পৃথিবীর যে দেশেরই নাগরিক হই না কেন, আমি বাংলাদেশ থেকে গিয়ে যদি অন্য দেশের নাগরিক হই, আমি কিন্তু সেই জায়গায় সুনাগরিক হতে পারবো। সেটা কেমন, একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে জন্ম নেওয়া কোনো মানুষ, সে যখন বাইরের দেশে যায়, সে তখন ট্রাফিক রুলস নিজে থেকেই ফলো করে। সে রাস্তাঘাটে ময়লা ফেলছে না, সে ওই দেশের যা যা নিয়ম কানুন তাই সে মানছে। আবার সে একই মানুষ যখন বাংলাদেশে আসছে, তখন কিন্তু সে আর সেই রুলসটুকু মানছে না। তাহলে ব্যাপারটা আসলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? যে হয়তো বলতে পারি যে আমরা এখানে আইন অনেক কড়া, ওখানে জরিমানার হার বেশি, ওখানে ধরা পড়ার চান্স বেশি। এখন ব্যাপারটা হচ্ছে আইন সব দেশেই কিন্তু প্রয়োগ করার চেষ্টা করা হয়, হয়তো এখানে দুর্নীতির অনেকগুলো বিষয় থাকে, অনিয়মের বিষয় থাকে, কিন্তু সেই বিষয়টুকুকে যদি বাদ দেই, আমি কি আমার দায়িত্বটুকু পালন করছি? আমি অন্য দেশে অন্য দেশকে যতটুকু শ্রদ্ধা করে সম্মান করে ভালোবেসে যতটুকু নাগরিক দায়িত্ব পালন করছি, ঠিক যেই দেশটাতে আমার জন্ম হয়েছে, যে দেশটাতে আমি শ্বাস নিচ্ছি, সেই দেশটাকে আসলে আমি কতটুকু দিতে পারছি? তো আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে এই যে আলো বাতাসে আমি যে বাংলাদেশে বড় হয়েছি, আমি যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বড় হয়েছি, এই দেশের প্রতি এই মমত্ববোধ, দেশের প্রতি এই শ্রদ্ধাবোধ, দেশের প্রতি এই দেশপ্রেমটুকু আমাদের জাগিয়ে তুলতে হবে। এই ব্যাপারটা আসলে মানুষকে দায়িত্ববান হতে অনেক বেশি পরিমাণ সহায়তা করে। আমরা দেখবো যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো তারা নিজেদের দেশের পণ্যের প্রতি অনেক বেশি পরিমাণে সজাগ, তারা নিজেদের দেশের পণ্য ব্যবহার করতে অনেক বেশি পরিমাণ গুড ফিলিং করে। কিন্তু আমরা আমাদের দেশে হয় কি, আমরা আমাদের দেশের অনেকগুলো পণ্য আমরা ব্যবহার করার সময় চিন্তা করি এটা বোধহয় ভালো হবে না, দেশি জিনিস ভালো না, বিদেশি জিনিস মানে ভালো। এই যে মাইন্ডসেট, দেশি জিনিস মানে কিন্তু ভালো। আমি যদি খুব রিসেন্ট এক্সাম্পল দিই, যে আমাদের দেশের ওয়ালটন তারা কিন্তু ভেন্টিলেটর তৈরি করেছে। আমি যদি অডিয়েন্সকে জিজ্ঞেস করি আমরা কয়জনে এই নিউজটুকু শেয়ার করেছি, অনেকে হয়তো জানেই না যে আমাদের দেশের একটি কোম্পানি ভেন্টিলেটর তৈরি করছে। এই ব্যাপারটুকু হচ্ছে আমাদের আসলে আমরা অভিযোগের দিকে সবসময় তাকিয়ে থাকি, সমাধানের দিকে তাকাই না, সম্ভাবনার দিকে তাকাই না। তো আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, সম্ভাবনার দিকে তাকাতে হবে। দেশের অনেক সমস্যা আছে, আমরা জানি না এই প্রবলেম কবে সলভ হবে, কিন্তু আমাদেরকে পসিবিলিটিস তাকাতে হবে যে হয়তো এই সমস্যা পর আমরা খুব খারাপ অবস্থায় পৌঁছাবো না। এবং যে অনেকগুলো রিপোর্টে আসছে যে দা ইকোনমিস্ট বলি বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল ইকোনমিক জার্নাল, তারা বলছে যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই প্যান্ডেমিকের পরে বেশ ভালো একটা অবস্থানে থাকবে। তো এই যে ব্যাপারগুলো, তাহলে আমার দেশের কি সম্ভাবনা আছে, আমার সেটাতে বিশ্বাস রাখতে হবে।
কিন্তু ভাইয়া আমাদের কিন্তু পাঠ্য আচ্ছা বইয়ে ভাইয়া, এই সিক্স বলেন ফেসবুক কিংবা ইন্টারনেটের কোয়েশ্চেনটাতে যে রেলেভেন্সটা আসলো, সেটা নিয়ে হ্যাঁ, একটা কোয়েশ্চেন আসলো। সেটা হচ্ছে কি ভাইয়া, যখন ইন্টারনেট এসেছে, ইন্টারনেটটা আমাদের মোটামুটি লাইফের প্রত্যেকটা পার্টে একটা না একটা ইম্প্যাক্ট ফেলেছে। একটা ভার্চুয়াল সোসাইটি তৈরি করেছে, একটা কমপ্লিটলি প্যারালাল ওয়ার্ল্ড। তো এই ইম্প্যাক্টটা আমাদের সিটিজেনশিপের উপরে কিভাবে পড়েছে, সেই ইম্প্যাক্টটি যদি একটু বলতে পারতেন ভাইয়া। অনেক বেশি পরিমাণে। কিভাবে সেটা একটা বলি, লাইক আমি বলবো যে এই ইন্টারনেটের অনেকগুলো ভালো দিক এসেছে। আম, যেমন আমরা এখন আগের চাইতে অনেক বেশি পরিমাণ মানুষের জন্য কাজ করার জন্য আমরা অনেক বেশি করে উদ্গ্রীব। আমরা মানুষের জন্য এখন ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি, যেটা হয়তো এক সময় অনেক বেশিটুকু ছিল না। এখন হয়তো বলতে পারি যে এখানে অনেকগুলো বিষয় চলে আসে, যে এখানে আমরা হয়তো দেখানোর জন্য করছি কিনা বা না দেখানোর জন্য করছি কিনা। আমি অলওয়েজ এটাকে পজিটিভলি দেখি, যে হয়তো আমি আরেকজনের কাজ দেখে আমি নিজের থেকে ফিল করব যে আমার আশেপাশের মানুষজনকে আমার হেল্প করার দরকার আছে, সাহায্য করার দরকার আছে। যেটা হয়তো বা যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমাদেরকে এই ব্যাপারটা আমাদের মাঝে আর্জ হিসেবে আসতো না, আমাদের ভেতরে একটা প্রেশার ক্রিয়েট করতো না। বাট এখন যখন কোনো এক কিছু হয়, আমরা সেটা দেখেছি যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের যেই সড়ক আন্দোলন হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে হয়েছে। এত বিশাল একটা আন্দোলন কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার সমস্ত ছাত্র সমাজকে একত্রিত করেছে। তারা সোচ্চার হয়েছে যে যে সড়ক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে সড়ক পরিবহনের যে দুরবস্থা, সড়ক পরিবহনের নিরাপত্তায় যে একটি খারাপ সময় যাচ্ছে, সেই জায়গাটুকু চেঞ্জ করতে হবে। আমরা হয়তো দেখেছি যে অন্যান্য যৌক্তিক আন্দোলনের সময়, কোটা আন্দোলনের সময় আমরা দেখেছি, আমরা যুদ্ধাপরাধীদের আন্দোলনের সময় দেখেছি। তো অনেকগুলো আন্দোলন কিন্তু বাংলাদেশের, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হয়েছে। আমরা যদি মধ্যপ্রাচ্যে দেখি, সবচেয়ে বড় যেটা আরব বসন্ত বলা হয়, সেই সবচেয়ে বড় আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তরুণরা যখন বুঝতে পেরেছে যে তাদের অধিকার খর্ব হচ্ছে, যে তাদের দেশের প্রতি দায়িত্ব আছে, তো সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্স করছে। আবার একই সাথে সোশ্যাল মিডিয়াতে ভুলভাবে দিকভ্রান্ত হয়ে আমরা দেখেছি যে রামুতে আমরা বৌদ্ধ মন্দির পুড়িয়ে দিয়েছি একটি ভুল ভুয়া রিউমার থেকে। তো এই জায়গাটা আসলে খুব সেন্সিটিভ জায়গা। এটা সোশ্যাল মিডিয়া আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারলে সেটা খুব ভালোভাবে পজিটিভ আন্দোলন বলি বা পরিবর্তন নিয়ে আসতে পারে, আবার একটু সূক্ষ্ম ভুল হলে সেটা অনেক বিশাল পরিমাণ ম্যাসাকার নিয়ে আসতে পারে। নিশ্চয় ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাইয়া বর্তমানে আমাদের দেশে নাগরিকত্ব থেকে কিন্তু ছোট ছোট অনেক নন প্রফিটেবল অর্গানাইজেশন গড়ে উঠেছে। আহ, তাদের উদ্দেশ্যে মানে আমাদের মানে তাদের কি করণীয়, মানে আমাদের সমাজের যে কোন কাজটা তারা ইফেক্টিভলি করতে পারবে, মানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ওকে, লাইক এইটা হয়তো, হ্যাঁ প্লিজ শেষ করো তুমি। মানে হচ্ছে ওরা কোন কাজটা বেসিক্যালি ইফেক্টিভলি করতে পারবে, মানে কোন প্রবলেমটা ওরা ধরলে জিনিসটা আরো ভালো হবে দেশের জন্য। আচ্ছা, ওকে। সো হয়তো আমি এটা আমার শেষের দিকে বলতাম, তুমি নিজে প্রশ্ন করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আহ বর্তমানে যেটা হচ্ছে যে আমি যদি হাবিবের প্রশ্নে আবার চলে যাই, যে কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া এখানে ইনফ্লুয়েন্স করছে, আমি একটা উদাহরণ দিয়েছি যে আমাদের সামাজিক অনেকগুলো পরিবর্তনের ক্ষেত্রে এটি কাজ করছে, আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। আহ অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশন বা অনেকগুলো এনজিও কাজ করছে বর্তমানে। এবং আমি আমি যেমন, আমি যদি তোমাদের রিফ্লেক্টিভ টিমস এর কথাই বলি, তোমাদের রিফ্লেক্টিভ টিমস এর যে ইউসুফ মুন্না, যে তোমাদের প্রতিষ্ঠাতা, তো তাকে আমি কিন্তু শুরু থেকে দেখেছি যে সে টিন এজের হয়ে কিভাবে আসলে একটা চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করেছে। তো শুরুর দিকে সে অনেকেরই সহযোগিতা পায়নি। অনেকেই ছোট বলে আমাদের দেশে এখনো কিন্তু মনে করে যে তুমি তো এখনো ছোট, তোমার কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, তুমি এখনো টিন এজে আছো, তুমি এখন খেলাধুলা করো বা তুমি এখন ঘোরাঘুরি করো। কিন্তু আমাদের আসলে কিন্তু সুনাগরিক হওয়ার জন্য আমাদের যে টিন এজ, সেটাই আসলে গড়ে তোলার সবচেয়ে উৎকৃষ্ট সময়। এই যে তোমরা এখন দেশ নিয়ে চিন্তা করছো, নাগরিকত্ব নিয়ে চিন্তা করছো, রেসপন্সিবল সিটিজেনশিপ নিয়ে চিন্তা করছো, এই ব্যাপারগুলো তোমাদেরকে সামনের দিকে কিন্তু যখন তোমরা পূর্ণাঙ্গ নাগরিক হবে, তোমরা যখন আরো সামনের দিকে যেতে থাকবে, তখন তোমাদেরকে আরো বেশি পরিমাণ কিন্তু গড়ে তুলবে। তো এই জায়গাটা যেটা বলবো, যে অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, তাদের প্রতি আমার এই অভিজ্ঞতা থেকে ছোট অভিজ্ঞতা বলবো। সেখান থেকে আমার উদ্দেশ্য থাকবে, আমার সাজেশন থাকবে যে আমরা বর্তমানে
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছি, SDG 2030। তো 2030 সালের মধ্যে আমাদের অনেকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তো আমরা যখন কাজ করব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই যে যে গোলগুলো আছে সেই গোলগুলোর অন্তত একটির সাথে বা কয়েকটির সাথে যেন ম্যাচ করে, সেটার সাথে রেখে যেন আমরা কাজ করি, এবং সেটা যেন অবশ্যই সাস্টেনেবল হয়। সাস্টেনেবল বলতে কিরকম, আমি কোনো একটা কাজ করছি, আমি যদি বলি যে আমরা প্রতি বছর শীতকাল আসলে আমরা শীত বস্ত্র দেই, প্রতি বছর শীত বস্ত্র দেয়াটা কিন্তু আসলে কোনো সাস্টেনেবল কাজ না। কারণ তুমি 2015 সালে শীত বস্ত্র দিয়েছো, 16তে দিয়েছো, 17, 18, 19 দিচ্ছই তো দিচ্ছ, তাহলে এটা কমছে না কেন? হিসাবে কিন্তু আজকে যাদের দিচ্ছ পরের বছর তাদের আর না দেওয়ার কথা, সংখ্যা কমে যাবার কথা না? জি ভাইয়া। সংখ্যাটা কমছে না এই কারণে, যার কারণ হচ্ছে সে হয়তো শীত বস্ত্রটাই শীত নিবারণ হচ্ছে, কিন্তু তার যে আর্থসামাজিক অবস্থা সেটার আর কোনো পরিবর্তন হচ্ছে না। তাই সে এবছরও যেমন দারিদ্রতার মধ্যে রয়ে যাচ্ছে, পরের বছরে সে আবারও দারিদ্রতার মধ্যেই রয়ে যাচ্ছে। তো এই জায়গায় যখন আমি আমাদের টিম চিটাগংয়ের একটা ছোট ইনিশিয়েটিভের কথা বলি, আমরা চেষ্টা করেছি এই জায়গাটাতে সাস্টেনেবল কাজ করার। যেমন আমাদের একটি প্রজেক্ট আছে, প্রজেক্ট স্বাবলম্বীকরণ। তখন আমরা যেটা করি যে আমরা গতানুগতিক শীতবস্ত্র না দিয়ে আমরা গরিবদেরকে কাউকে রিক্সা কিনে দিচ্ছি, কাউকে দোকান করে দিচ্ছি, কোনো না কোনো কর্মসংস্থান করে দিচ্ছি। এখন এটা কেন? এটার কারণ হচ্ছে সে যখন কর্মসংস্থান হয়ে যাবে সে কিন্তু আর পরবর্তীতে বছর অসচ্ছল থাকছে না। তার মানে তোমার অন্তত একটি পরিবার বাংলাদেশ থেকে দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে। তার নেক্সট বছর যে পরিবারের 5 জন বা 6 জন মানুষ, তার আর কিন্তু কম্বল দিতে হচ্ছে না, শীত বস্ত্র দিতে হচ্ছে না। তো আমি বলতে চাই যে আমরা যারাই কাজ করছি, আমরা যারা পথ শিশুদের নিয়ে কাজ করি, যারা শিক্ষা নিয়ে কাজ করি, আমি যদি শিক্ষা নিয়ে কাজ করি, আমি যদি একদম রুট লেভেলের গ্রাস রুট লেভেলে কাজ করি, তাহলে আমার এটা যেন সাস্টেনেবল মডেল থাকে। সেটা কিরকম, আমি যদি পথ শিশুদের নিয়ে কাজ করি তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে আমি যে কত আমার এখানে যারা পড়বে তারা যেন ফর্মাল এডুকেশনে ঢুকতে পারে, তাদেরকে আমি যেন প্রাইমারি স্কুলে পড়ার আগ পর্যন্ত যে পড়াশোনাটা দেওয়া দরকার সেটা শিখে দিতে পারি, সো দ্যাট সে প্রাইমারি স্কুলে গিয়ে নার্সারি 1 থেকে শুরু করে ফর্মাল এডুকেশনে গিয়ে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষাটুকু পেয়ে যায়। এটা হতে পারে অন্যান্য জায়গার ক্ষেত্রেও, যে আমরা অনেকগুলো কাজ করি। অর্থাৎ সাস্টেনেবিলিটির ব্যাপারটা হচ্ছে আমি যে কাজটুকু করব সেটার একটা সার্টেইন গোল থাকতে হবে, এবং সেটার আমি একটা উন্নতি যেন দেখতে পাই। তুমি যখন একটা কাজ করছো সেটা যেন একটা ডেভেলপমেন্ট হয়, এসে একটা উপরের স্টেজে চলে যেতে পারে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে সাস্টেনেবল মডেল নিয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে সমন্বয়ের। আমি একটা জিনিস সবার প্রতি অনুরোধ, যারা টিনেজার আছো, যারা আজকের এই লাইভ ভিডিও দেখছো, যে আমরা এখানে যখন কাজ করতে আসি তখন কিছু আমরা যেন শুধু কাজ করতে আসি। আমরা হয়তো অনেকেই মনে করি যে আমার সার্টিফিকেট দরকার, আমার রিকগনিশন দরকার, আমার অনেক বেশি পরিমাণে লাইকস দরকার, আমাকে অনেক বেশি পরিমাণে মানুষ চেনা দরকার। বাট আমরা এখন যে স্টেজে আছি আমাকে অনেক বেশি পরিমাণে মানুষ কিন্তু চেনার প্রয়োজন নেই। আমি যাদের সাথে কাজ করছি, যারা সমাজে দায়িত্ববান মানুষ, তাদের সাথে কিন্তু আমার পরিচিতিটা বাড়াতে হবে। তাদের সাথে আমি যখন কাজ করব তাদের থেকে আমি যেন সেই সহায়তাটুকু পেতে পারি, সেই অ্যাটেনশনটুকু ড্র করতে পারি, আমি যেন আমি তাদের ওই সমাজের কাজে পরিবর্তন আনতে পারি। সার্টিফিকেট অবশ্যই বা অন্যান্য সকল স্বীকৃতি আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, কিন্তু এটাই যেন আমাদের একমাত্র লক্ষ্য না হয়। যারা আমরা ছোট থেকে শুরু করি, যারা আমরা ভলান্টিয়ার হয়ে শুরু করি, মেম্বার্স হয়ে শুরু করি, তো আমরা তাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সবাই কিন্তু এক একটা ধাপ পেরিয়ে এসেছি। এই যে আমি আজকে যে এই অবস্থানে আসছি, আমি কিন্তু খুব সাধারণ একজন ভলান্টিয়ার ছিলাম। আমার প্রথম একটি অর্গানাইজেশনে আমি কাজ করেছিলাম, একটি ক্লিনিং প্রজেক্টে, সেখানে আমি কিন্তু নিজ হাতে ঝাড়ু দিয়েছিলাম। তো তার মানে এই না যে আমি কিন্তু ছোট হয়ে গিয়েছি। আমাদেরকে কিন্তু আমাদের খুব ডাউন টু আর্থ হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি লাইফে যেই যেই লেভেলেই থাকি না কেন, যেই যে পজিশনে কাজ করি না কেন, প্রতিটা জিনিসকে আমাকে প্রতিদিন নতুন ভাবে তৈরি করছে। আজকে তোমরা যে দুজন আছো, তোমরা 2 বছর আগে যেমন ছিলে তার চেয়ে ডেফিনেটলি অনেক বেশি চেঞ্জ হয়েছো, অনেক বেশি তোমাদের উন্নতি এসেছে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যাতে যারা এনজিও গুলো চালাচ্ছি তারা যেন মনে না করি যে আমাকে রাতারাতি বড় হতে হবে, আমাকে বাংলাদেশের বড় বড় অর্গানাইজেশনের মতো ফান্ড কালেক্ট করতে হবে, ফান্ড আনতে হবে। সবকিছুর একটি সময় থাকে, সবকিছুর জন্য একটা নির্দিষ্ট পরিশ্রম লাগে, ধৈর্য লাগে।
আমরা যদি পরিশ্রম নিয়ে, একাগ্রতা নিয়ে, ধৈর্য নিয়ে কাজ করি, তাহলে আসলে সবাই কিন্তু খুব ছোট থেকেই বড় হয়েছে। আমরা হয়তো এখনকার সময়ে সবার সাফল্যের দিকগুলো জানি দেখেই মনে হয় যে সফলতা বোধহয় চাইলেই পাওয়া যায়। আসলে কিন্তু সবাই 99 বার ব্যর্থ হওয়ার পরে কিন্তু 100তম বারে গিয়ে সফল হয়েছে। তো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। তো আমি একটু সামারি করি যে আমাদেরকে সাস্টেনেবল প্রজেক্টের দিকে মনোযোগ দিতে হবে। আমরা যারা এই ওয়ার্ক ফোর্সে কাজ করছি তাদের অনেক বেশি পরিমাণ ডেডিকেটেড হতে হবে। আমরা যেন পদের প্রতি, স্বীকৃতির প্রতি, এক্সপোজারের প্রতি আমরা যেন ছাপিয়ে না পড়ি, আমরা যেন কাজের প্রতি ছাপিয়ে পড়ি। আর কাজ আসলে মানুষকে খুঁজে নেয়। তুমি যদি অনেক ভালো কাজ করো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাকে কিন্তু পৃথিবীর কোনো না কোনো মানুষ খুঁজে নেবে যে ইউ আর ডুইং সামথিং গ্রেট। হ্যাঁ, তো তোমাকে মানুষ কিন্তু তোমাকে নিয়ে সেলিব্রেট করবে। পৃথিবীর অন্যান্য ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে। ভাইয়া আচ্ছা। সাস্টেইনেবিলিটির ব্যাপারে একটা কোয়েশ্চেন আসলো, সেটা হ্যাঁ। হচ্ছে ভাইয়া বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট যে স্টেপস গুলো নিচ্ছে, যেরকম বাংলাদেশে গার্মেন্টস ওপেন করা হচ্ছে, কিংবা আহ, এই স্টেপ গুলো কি আপনার কাছে সাস্টেইনেবল মনে হয়, এবং একজন সিটিজেনের পার্সপেক্টিভ থেকে এইসব স্টেপস এর ব্যাপারে করণীয়টা কি? এটা আসলে আমার দিক থেকে এটার প্রশ্নের আনসারটা দেওয়া একটু আহ, কঠিন। আহ, আমি যদি গভর্নমেন্টের দিক থেকে বলি, গভর্নমেন্ট চিন্তা করছে যে তার অর্থনীতিকে সচল রাখতে হবে। আহ, এই যে বিশাল পরিমাণ আহ, শ্রমিক গোষ্ঠী আছে, আমাদের যারা গার্মেন্টস ভাই বোনেরা আছেন, তো তারা কিন্তু যে আমাদের বিশাল একটি অংশ, তাদেরকে কিন্তু আমরা যদি গার্মেন্টস বন্ধ রাখি, আমরা যদি গার্মেন্টস এর অর্ডার গুলো নিতে না পারি, আমাদের যদি অর্থনীতি সচল না হয়, তাহলে কিন্তু আমরা কি, আমাদের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, আমাদেরকে না খেয়ে থাকার একটা রিস্ক চলে আসে। এখন আবার একই সাথে বিপরীত দিক থেকে চলে আসে যে আমরা কি অর্থনীতি বাঁচাবো আগে না মানুষ বাঁচাবো আগে। তো এই জায়গাটায় আসলে সরকারের উচিত যে সরকারের দিক থেকে চিন্তা করা, যে আমরা একটি গাইডলাইন নিয়ে আসা বা একটি রোড ম্যাপ সেট করা যে আমরা ঠিক কতদিন এই কাজটুকু করব, এবং আমরা যদি আস্তে আস্তে গার্মেন্টস ওপেন করি, সেক্ষেত্রে ঠিক কোন কোন মেজার নিব। তো অতীতে আমাদের দেখা গিয়েছে যে আমরা যখন গার্মেন্টস ওপেন করে দিয়েছি, তখন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ওখানে সেফটি মানার কোনো সুযোগ নেই, স্বাস্থ্যবিধি মানা হয়নি, এবং অলরেডি অনেক মানুষ আক্রান্ত হয়েছে যারা গার্মেন্টস শ্রমিক। তো এই জায়গায় আমার মনে হয় যে সরকারের এই মুহূর্তে উচিত যে আমাদের যে জাতীয় কমিটি আছে তাদের থেকে নির্দেশনা নিয়ে এমন একটি পন্থা বের করা যে কিভাবে আমরা আসলে গার্মেন্টস যদি চালাতেই হয় সেটা সর্বোচ্চ সতর্কতার সাথে যেন চালাতে হয়। আর যদি মনে হয় যে আমরা সর্বোচ্চ সতর্কতা এই মুহূর্তে করতে পারছি না, যেহেতু আমাদের বিপুল জনগোষ্ঠী আমাদের মেনটেন করা কষ্ট হচ্ছে, তাহলে হয়তো আমাদেরকে অন্য কোনো একটি পথ বেছে নিতে হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, যদি হেলথ ইস্যু নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ ভাইয়া, লাইক কোন কোন হেলথ ইস্যুগুলো নিয়ে কাজ করলে আমাদের সমাজে আর ইফেক্টিভ হবে মনে করেন? আহ বর্তমান সময়ের জন্য যদি বলি, মানসিক স্বাস্থ্য, যেটা জি। এখনকার জন্য সবচেয়ে বেশি পরিমাণ, এবং এরপরে আসছে যেটা একই সাথে পরে না, প্যারালালি বলা যায়, যেটা পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের যে বিষয়টা। তো মানসিক স্বাস্থ্য, তুমি যদি নিজে চিন্তা করো যে তুমি গত 1 থেকে 1.5 মাস ধরে যে বাসায় বন্দি আছো, তোমার নিজের মানসিক অবস্থাটা কিরকম। আমাদের অস্থিরতা কাজ করছে, আমাদের দুশ্চিন্তা বাড়ছে, আমাদের বেশিরভাগ মানুষের রাতে ঘুম হচ্ছে না, আমাদের খাওয়া দাওয়ায় অরুচি চলে আসছে, আমাদের কোনো কিছু করতে ভালো লাগছে না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তীব্র বিষণ্ণতা কাজ করছে। এটা হচ্ছে হয়তোবা এই প্যান্ডেমিকের একটি আফটার ইফেক্ট বলা যায়, যে এই এখনকার বর্তমান পরিস্থিতি। বাট এর আগে আমি যদি একটু বলি, যে বর্তমান সময় আমরা কিন্তু অনেক বেশি বড় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। যে আমাদের আহ বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থাও ও আমাদের ইন্ডাস্ট্রি গুলার মধ্যে যে গ্যাপ, আমাদের কারিকুলামের মধ্যে যেই এখনো আহ আহ, পরিপূর্ণ পরিবর্তন না আসার কারণে যে বেকারত্ব, আমরা যে প্রপারলি স্কিল না সময়ের সাথে সাথে, তো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কিন্তু প্রচন্ড রকমের মানসিক বিষণ্ণতা তৈরি করছে। আমরা যারা গ্রাজুয়েশন করে আমরা যখন চাকরি খুঁজে পাই না, আমরা যখন বছরের পর বছর আমাদেরকে বসে থাকতে হচ্ছে, হয়তো আমাদেরকে চাকরি পাওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে, যখন আমরা কাঙ্ক্ষিত পদোন্নতি পাচ্ছি না, এই যে ব্যাপারগুলো আমাদের মাঝে কিন্তু মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে।
আমাদের পারিবারিক সমস্যা বাড়াচ্ছে আমাদের মধ্যে যেই এবং একই সাথে সামাজিক মাধ্যমে হয়তো এখানে কিছুটা রোল প্লে করে। আহ যখন আমরা দেখি যে আমার বন্ধু আমার চাইতে ভালো অবস্থায় আছে, তখন আমাদের ভেতর কিন্তু একটি হীনমন্যতা তৈরি হয়। এটি ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়। যে আমি যখন দেখছি যে আমার অন্যান্য বন্ধু বান্ধব অনেক ভালো অবস্থায় আছে, অনেক অনেক ধনী, তখন আমাদের ভেতর কিন্তু একটা হীনমন্যতা কাজ করে, আমাদের মধ্যে একটা ব্যাড ফিলিংস চলে আসে। তো ওই জায়গাটাও কিন্তু অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। তো স্বাস্থ্য নিয়ে যদি কাজ করতে হয়, আমি বলেছি মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট ইস্যু। এবং যারা এই এই এইজেড পার্সন, তাদেরও কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমরা এই প্যান্ডেমিক দিয়ে বুঝতে পেরেছি যে আমাদের পাবলিক হেলথ নিয়ে আমাদের প্রিপারেশন আসলে কতটা অপ্রতুল। আমাদের ডাক্তারদের প্রতি আমরা কতটা বলবো নির্দয়। নির্দয় কথাটা এই অর্থে বলছি যে আমরা ডাক্তারদেরকে সবসময় নেগেটিভ অর্থে বলি, কিন্তু আমরা এবার এসে বুঝতে পেরেছি ডাক্তাররা আসলে নিজেদেরকে জীবন শহীদ করার জন্য আসলে চিকিৎসা করে যাচ্ছেন, এবং তারা জানে যে তারা যে কেউই ইনফেক্টেড হতে পারে, তারা যে কেউই ইনফেক্টেড হয়ে মারা যেতে পারে। তো আমরা যে আসলে আমাদের পাবলিক হেলথের ক্ষেত্রে এত বছরে, গত 40-50 বছরে আমরা প্রস্তুত হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের এই জায়গাটায় যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আহ নারী স্বাস্থ্য নিয়ে, শিশু স্বাস্থ্য নিয়ে, প্রজনন স্বাস্থ্য নিয়ে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। নারী স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যদি বলি যে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। এটা যে একটা ট্যাবু ছিল, এটা আমাদের মাঝ থেকে এখন অনেকটাই দূর হয়ে গিয়েছে। তো স্বাস্থ্যগত দিক থেকে আমাদের অনেকগুলো জায়গায় কাজ করার অনেক সুযোগ আছে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমাদের সমাজে বর্তমানে যে ভোগবাদের দিকে যাচ্ছে, তাতে কর, বিভিন্ন মোরাল ইস্যু যেমন পরিবেশ, অধিকার ইত্যাদি সম্পর্কে ভূমিকা রাখার জন্য নাগরিকদের জন্য কষ্টকর হয়ে উঠছে। এ সম্পর্কে নাগরিকদের কি করণীয়? আচ্ছা, তো ভোগবাদিতা প্রথমে আমাদের যেটা করছে, আমাদের স্বার্থপর করে তুলেছে। ভোগবাদিতার যে স্বার্থপরতাটা সেটা আমরা দেখতে পাই যখন বাংলাদেশে মার্চের 8 তারিখ যখন করোনা ভাইরাস ধরা পড়লো। তার ইমিডিয়েট কিছুদিন পরে আমরা দেখলাম যে মানুষ খুব ঝাঁপিয়ে পড়ে স্যানিটাইজার কিনে ফেলছে, স্টক করে ফেলছে, মুদি বাজার স্টক করে ফেলছে। তো এটা কিন্তু ভোগবাদিতার একটি বা পার্শ্ব প্রতিক্রিয়া, বা একটি আমাদের সামনে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলতে পারি। তো এই ভোগবাদিতার জায়গা থেকে আসলে স্বার্থপরতাটুকু সরিয়ে আমাদেরকে যেভাবে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি স্বার্থপর হই, স্বার্থপর হলে পৃথিবী যে কতটা স্বার্থপর হতে পারে সেটা হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি। যে আমাদের স্বার্থপরতার কারণে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জে বা জলবায়ু পরিবর্তনে যে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের যে বরফ গলে যাচ্ছিল, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছিল, আমাদের কার্বন নিঃসরণ বেড়ে যাচ্ছিল, ঢাকার বাতাস, আমি যদি বাংলাদেশের এক্সাম্পলে বলি যে সবচেয়ে দূষিতদের তালিকায় নাম্বার 1 ছিল। তো এই যে আমরা স্বার্থপরতা দেখিয়ে আমি ইচ্ছা মতো নিজের প্রাইভেট কার ইউজ করেছি, গণপরিবহন ইউজ করিনি, আমি পানির কল খোলা রেখেছি, পানি নষ্ট করেছি, আমি অযথা লাইট ফ্যানের সুইচ জ্বালিয়ে রেখেছি। তো এই যে স্বার্থপরতা, এই যে নিজেকে নিয়ে চিন্তা করা, এই জায়গাটুকু যে আমাদের জন্য কত পরিমাণ ভয়ঙ্কর, এটা যদি আমরা এটার পরিণতির দিকে তাকাই, তাহলে সেটাই কিন্তু আমাদেরকে আসলে অনেক বেশি পরিমাণ ভাবাতে সাহায্য করবে, এবং আমাদেরকে বুঝতে হেল্প করবে যে আমাদেরকে ভোগবাদিতার দিকে না গিয়ে আমাদেরকে কিন্তু আসলে পরার্থপরতার দিকে যেতে হবে। ভাই, আমাদের একটা কোশ্চেন এসেছে কমেন্টে। আচ্ছা বান্ডিল, কিশোরদের ভোট দেওয়ার অধিকার নেই, যার কারণে দেখা যায় তাদের মতামতের প্রতিফলন বড় জায়গাগুলোতে দেখা যায় না। এক্ষেত্রে কিভাবে কিশোররা নিজেদের মতামত সে পর্যন্ত পৌঁছাতে পারে? আচ্ছা, তো ধন্যবাদ ইউসুফ মুন্নাকে প্রশ্নটি দেওয়ার জন্য। কিশোরদের ভোট দেওয়ার অধিকার নেই, এটা আসলে সাংবিধানিক বা আইনগত অনেক ব্যাপার আছে, জায়গাটুকু আমি যাবো না, আমি জানি না সেই জায়গাটা কিভাবে আসলে পরিবর্তন আনা যায়। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় আছে, আমরা অনেকে হয়তো জানি। তো তারা হচ্ছে আমাদের শিশুদেরকে নিয়ে কাজ করে, কিশোরদেরকে নিয়ে কাজ করে। তো তাদের একটি টাস্ক ফোর্সও আছে। এই জন্য আমি জানি না হয়তো বা ওটা কতটুকু
কার্যকর অবস্থায় আছে, তাদের সেই জায়গাটুকুতে কাজ করার একটি সুযোগ আছে। এবং কিশোরদের যেহেতু ভোট দেওয়ার অধিকার নেই, তারা সেক্ষেত্রে যেটা করতে পারে যে শিশু কিশোরদের নিয়ে যাদের সর্বোচ্চ যে সকল সংস্থাগুলো আছে সেই জায়গাগুলোতে নিজেদের ভয়েসটুকু পৌঁছে দেওয়ার এবং নিজ নিজ জায়গা থেকে তাদের ভয়েসটুকুকে আরো বেশি পরিমাণ পরিশীলিত করার। সেক্ষেত্রে তোমরা তো বলতে পারো যে আমরা যেহেতু কিশোর, তো আমাদের কথা অনেকে পাত্তা দিতে চায় না, আমাদের কথা অনেকে শুনতে চায় না। তো সেই জায়গাটুকুতে আমি বলবো যে আসলে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের একজন নাগরিক, সে টেড টকসে বেস্ট 10 জন টেড স্পিকারকে সে সিলেক্ট করেছিল। তো সিলেক্ট করার পরে সে তাদের টেড টক গুলো দেখার পরে সে তাদেরকে লিঙ্কডইনে তাদেরকে অ্যাপ্রোচ করেছিল, এবং অ্যাপ্রোচ করার পরে সে জানতে চেয়েছিল যে সে যে বিষয়গুলোতে কথা বলেছে সেই বিষয়গুলোর ব্যাপারে তার কিছু ছোট ছোট ইন্টারভিউ নিতে চেয়েছে। তো 10 জনের মধ্যে 7 থেকে 8 জনই পজিটিভ রেসপন্স করেছে, 2 জন কোনো রেসপন্স করেনি। আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে যেটা করতে হবে যে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সব সময় হয়তো আহ ফলপ্রসূ উত্তর পাবো না, সব সময় আমাদেরকে একসেপ্ট করা হবে না, কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারে। আমরা কোন একটা জিনিস যখন ভয়েস রেজ করতে থাকবো, আমরা যখন বলতে থাকবো ক্রমান্বয়ে, তখন তোমাদের ওই গ্রহণযোগ্যতাটা তৈরি হবে এবং তোমরা কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা চলতে যেতে পারবে। আর যেহেতু ভোট দেওয়ার অধিকার নেই, এটা সাংবিধানিক বিষয়, সেই জায়গাটুকু না গিয়ে আমি বলবো যে যে সকল কিশোরদের নিয়ে যে সকল সংগঠন কাজ করছে, যে সকল প্রতিষ্ঠান কাজ করছে, তাদেরকে নিজেদের মাঝে আরো বেশি পরিমাণ একতাবদ্ধ হতে হবে। আমি যেটা বলেছিলাম যে নিজেদের মধ্যে সমন্বয় করতে হবে। সাপোজ আমি একটা অর্গানাইজেশন করছি, তুমি আর একটা অর্গানাইজেশন করছো, তার মানে এই না যে আমি আর তুমি একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমাদেরকে একে অপরের সাথে বেস্ট হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার আমাকে কিন্তু একসাথে কাজ করতে হবে। তুমি যে বিষয় নিয়ে কাজ করছো, আমি হয়তো অন্য একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কাজ করছি, আমার এক্সপার্টিস তোমার সাথে শেয়ার করব, তোমার এক্সপার্টিস আমার সাথে শেয়ার করবে। সেভাবে কিন্তু আমরা আসলে আহ সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের যে ভয়েসের অ্যাকসেপ্টেবিলিটি সেই জায়গাটুকুতে আমরা কাজ করতে পারি। ভাইয়া, প্রত্যেক প্রজন্মের নাগরিকদের উচিত পরের প্রজন্মের নাগরিকদের জন্য একটি পাইপলাইন সৃষ্টি করা, যাতে সুনাগরিক সৃষ্টির প্রক্রিয়াটি বহাল থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এই পাইপলাইন তথা প্রক্রিয়াটি ব্যাপারে যদি কিছু জানাতে। দুঃখজনক হলো সত্য যে এই পাইপলাইন তৈরির ক্ষেত্রে আমরা বোধহয় যথেষ্ট মনোযোগ দেইনি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনিক জায়গায় যারা অনেক উচ্চ পদস্থ জাদরেল কর্মকর্তা ছিলেন, তারা অবসর নেওয়ার পরে একটা বিশাল শূন্যতা কিন্তু তৈরি হচ্ছে। আমি যদি প্রশাসনিক জায়গা থেকে বলি, তার কারণ হচ্ছে আমাদের যে চাকরির প্রবৃত্তির যে বয়স সীমা, এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই জায়গাটুকুর একটি সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যারা তরুণ, তারা কিন্তু ওই বয়সটুকুতে ঢুকতে না পেরে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি তরুণদেরকে সুযোগ না দেই, তাহলে আমি যখন অবসরে চলে যাব, আমার কিন্তু নেতৃত্ব সংকট তৈরি হবে। সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। ধরো তুমি একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা তুমি সভাপতি, এখন তুমি সভাপতি রয়ে গেলে তুমি আর তোমার জুনিয়র লেভেলে কাউকে নেতৃত্ব তৈরি করে নিয়ে আসলে না। তুমি তোমার পাইপলাইনটা নিজেই তৈরি করলে না, যে তুমি নিজেই থাকলে আর কাউকে উঠতে দিলে না, যেটা আমাদের একটি বিশাল সমস্যা। লেগ পুলিং আমরা করি, যেটা আমাদের বাংলাদেশের সমাজে অনেক বিশাল একটা ক্যান্সারের মতো প্রবলেম। যে তুমি কেন উপরের দিকে উঠছো সেটা আমি ভালো দেখতে পারবো না, তোমাকে আমার টেনে নিচে নামাতে হবে। এই ব্যাপারটা আমাদেরকে আসলে জেনারেশন টু জেনারেশনের মাঝে একটা বিশাল গ্যাপ তৈরি করেছে। এবং পাইপলাইনের ক্ষেত্রে আমরা হয়তো ক্রিকেটারদের ক্ষেত্রে এটা বলতে পারি যে আমরা ক্রিকেটারদের ক্ষেত্রে যেই ধরনের শক্তিশালী পাইপলাইন থাকা দরকার ছিল, সেটা আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু নেই। আমরা যদি এখন বলি যে আমাদের সাকিব তামিম অবসর নেওয়ার পর কে আমাদের হাল ধরবে, আমরা কিন্তু আসলে জানি না। তো আমি জাস্ট এক্সাম্পলটা দিয়ে বুঝালাম যে আমরা আসলে ভবিষ্যতের জন্য চিন্তা করি না, আমরা চিন্তা করি বর্তমান নিয়ে, যে আজকে যা আছি তো আছি। না, আমাকে একটা জিনিস মাথা রাখতে হবে, তুমি যে কাজ করছো প্রতিষ্ঠান নিয়ে, তোমার দেশ নিয়ে, তোমার পরিবার নিয়ে, তুমি কিন্তু আজীবন থাকবে না। তোমাকে চলে যেতে হবে, তোমাকে সরে যেতে হবে। তুমি যখন সরে যাবে তখন এটার হাল ধরবে কে, এটার কান্ডারি হবে কে?
তো এই জন্য আমাদেরকে তৃণমূল থেকে, আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের এই নেতৃত্বটুকু তৈরি করে নিয়ে আসতে হবে। বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে পরীক্ষা করতে হবে সে ওই জায়গাটুকুর জন্য তো প্রস্তুত হচ্ছে কিনা। যদি প্রস্তুত না হয়, সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। তো বাংলাদেশে এই জায়গাটা একটা ঘাটতি রয়েছে। তবে আশার কথা হচ্ছে যে সেই ঘাটতি আস্তে আস্তে কমে আসছে। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যারা আছি, আমরা তারা 5 বছর 10 বছর পরে আগামী দিনের প্রধানমন্ত্রী হব, আগামী দিনের সংসদ সদস্য হব, আগামী দিনের আইন প্রণেতা হব। আমরা সেটা বিশ্বাস করি। আমরা যদি ওই দিকে যাই, এবং এটার জন্য কিন্তু অবশ্যই রাজনীতিতে আসতে হবে, নাহলে কিন্তু আবারও নেতৃত্ব সংকটে পড়বো, পাইপলাইনের সংকটে আমরা পড়ে যাবো। একটা একটা আসলে ইন্টার রিলেটেড। ভাইয়া Yes, একজন ভাইয়া। কোশ্চেন কথা ছিল, ছিল SH সামিত ভাইয়া, একটা কথা ছিল আমার, সেটা আর হ্যাঁ জি বলবো না। ভাইয়া, আপনি যদি বলেন। আচ্ছা ভাই, ইন দ্য মিনওয়াইল সোফার আমরা যথেষ্ট ভালো একটি ডিসকাশন পেয়েছি, যেখানে আমরা রেসপন্সিবল সিটিজেনশিপের নানা রকম পার্সপেক্টিভ পেয়েছি। একজন জি জি। সিটিজেনের করণীয় কি, তার এই মানে 21st সেঞ্চুরিতে যে চ্যালেঞ্জগুলো হ্যাঁ মোকাবিলা করতে হবে সেগুলোও পেয়েছি। আচ্ছা, সেই কোয়েশ্চেনটার আগে আরেকটি কোয়েশ্চেন এসে গেছে। আরেকটি যে কোশ্চেন, যে কোনো কোয়েশ্চেনটি সময়ের করেছেন চেয়ে, মারুফুল হাসান সামি। যে কোনো সময়ের চেয়ে বর্তমান যে কোনো সময়ের কিশোরদের নেতিবাচকতা বা বিপদগামিতার পরিমাণ বেশি বলে মনে করেন কিনা? যদি এমনটা হয়, তবে সার্বিকভাবে সমাজের করণীয় কি হতে পারে? ধন্যবাদ মারুফুলকে কোশ্চেনটি করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, যে কোনো সময়ের চাইতে বর্তমান সময়ে কিশোরদের নেতিবাচকতা বেড়েছে। আমি এই জায়গাটায় বলবো যে আমাদের যে বর্তমান কিশোর, তোমাদের বয়সে যারা আছো, তাদেরকে গাইড করার কেউ নেই, তাদেরকে কেউ মেন্টরিং করছি না আমরা। যারা বিপথে গেছে তাদেরকে কিন্তু আমরা কেউ কখনো, এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর বর্তায়, আমরা যারা বড় হয়েছি আমাদের এটা ব্যর্থতা যে আমরা তোমাদেরকে কাছে টেনে নেইনি। তোমরা যখন ভুল করেছো তখন তোমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে সংশোধন হওয়ার সুযোগটুকু দেইনি, অপরাধটুকুকেই বড় করে দেখেছি, সংশোধন হওয়ার সুযোগটাকে বড় করে দেখিনি। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং মেন্টরিং এর যে ব্যাপারটা, আমরা যেহেতু টিনেজ লাইফটা পার করে এসেছি, তো আমরা জানি, তোমাদের ব্যাপারটা ফিল করতে পারি। এই যে টিনেজ যে সময়টুকু, এই সময়টুকু খুব অনেক বেশি পরিমাণ টগবগে একটা সময়, অনেক বেশি পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে, পৃথিবী অনেক কিছু করে ফেলতে ইচ্ছা করে, অনেক কিছু জানতে ইচ্ছা করে, খুব উৎসুক দৃষ্টি নিয়ে, উৎসুক হয়ে, আগ্রহী হয়ে আমরা অনেক কিছু করতে চাই। তো এই জায়গাটুকুতে আমরা হয় কি, আমরা বেশিরভাগ সময় সহযোগিতা পাই না। আমি বলবো তোমরা যারা কাজ করছো, তোমরা অনেক বেশি পরিমাণ প্রিভিলেজড, তোমরা অনেক বেশি পরিমাণ ভাগ্যবান যে তোমরা একটা প্ল্যাটফর্মে কাজ করছো। কিন্তু তোমাদের বাইরে আরো যে একটা বিশাল টিনেজ গোষ্ঠী আছে, তারা কিন্তু মেন্টরিংটা পাচ্ছে না। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের সবচেয়ে বেশি ব্যর্থতা পরিবারের, সবচেয়ে বেশি ব্যর্থতা বাবা মায়ের। যেই বাবা মা যারা কর্মজীবী আছেন, তাদের কিন্তু উচিত যে তাদের লাইফ ওয়ার্ক ব্যালেন্স করেই কিন্তু তাদের সন্তানদেরকে সময় দিতে হবে। তাদের পরিবারের যে শ্রদ্ধেয় বড় মানুষরা আছেন, তাদের চাচা কাকা মামা বা বড় ভাই, তারা যারা আছেন, তাদের কিন্তু দায়িত্ব যে আমার যে ছোট ভাইটি, আমার যে সন্তানটি, আমার যে ছোট সদস্যটি, সে কিভাবে বড় হচ্ছে, তার সাথে আমি কিভাবে কমিউনিকেট করছি, তার সাথে আমি ভালো কিছু শেয়ার করছি কিনা। তো আমরা এই জায়গাটা, আমরা একটা গ্যাপ রয়ে গেছে। আমরা এখনো বলি যে আমাদের একটা জেনারেশন গ্যাপ বলে আমাদের একটা ব্যাপার আছে। এখনো কিন্তু আমরা আমাদের বাবা মায়ের সাথে চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস এই জায়গাটার ক্ষেত্রে। আমি যদি আমার বাবা মায়ের সাথে বা আমার কাছের মানুষের সাথে আমার প্রবলেমটুকু শেয়ার করতে না পারি, আমি হয়তো এমন ভিন্ন কোনো মানুষের কাছে কি সেটা বলবো, আমি ভিন্ন কোনো পথে আমার নিজের যেই চাহিদাটুকু সেটা পূরণ করার চেষ্টা করব। আমার ব্রেন যখন অলস হয়ে বসে থাকবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো আমি তখন কিন্তু ডিফারেন্ট জায়গায় ডাইভার্ট হতে আমি বাধ্য, আমি ডিলিউটেড হতে বাধ্য। তো এই জায়গাটা সমাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে করণীয় হচ্ছে বাবা মা, এরপর হচ্ছে আমাদের পরিবার, এরপর হচ্ছে আমাদের সমাজ, এবং অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষক, যারা আসলে যাদের যাদের দেখে আমরা বড় হই। পরিবারের পরে যারা আমাদের দ্বিতীয় পরিবার বলি, বা সবচেয়ে বড় যে শিক্ষাগার বলা যায়। তো এই জায়গায় আসলে অবশ্যই আমাদের পরিবারের, সমাজের অনেক বেশি পরিমাণ ব্যর্থতা লক্ষণীয়। আমরা আমাদের টিনেজারদের প্রতি বা আমাদের কিশোরদের প্রতি আমরা দায়িত্বশীল না। এবং একই সাথে এখানে আমাদের খেলাধুলার যে সংকট, আমাদের যে মাঠ নেই, আমরা যে এখন ডিভাইস বেসড হয়ে গিয়েছি, এটাও অনেকাংশে কিন্তু দায়ী। আমাদের সময় কিন্তু আমরা চাইলেই মাঠে গিয়ে খেলতে পেরেছি, আমরা
ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছি, ডিবেটে ব্যস্ত রেখেছি, নাট্য কলাতে ব্যস্ত রেখেছি, বিভিন্ন পর্যায়ে কবিতা আবৃত্তি শুরু করে বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছি। এই জায়গাটা আমরা কিন্তু তোমরা কিন্তু এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছ। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে আমাদের যেই মাঠগুলো এখন অবশিষ্ট আছে সেগুলো সংরক্ষণ করতে হবে, এবং অবশ্যই সেই জায়গাগুলোতে খেলার সুযোগ করে দিতে হবে সবার জন্য অ্যাক্সেস। আবার এমন নয় যে শুধুমাত্র এটা ধনীদের জন্য প্রযোজ্য, অসহায়দের জন্য প্রযোজ্য নয়। আমাদের এই অসমতা দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। আমাদের যে প্রবলেম গুলো, প্রত্যেকটার পেছনের রুট অনেক ভেতরে। তো এগুলো নিয়ে আসলে বলতে গেলে অনেক লম্বা টপিক হয়ে যায়। তো আমি বলবো যে এখানে হ্যাঁ, আমাদের পরিবার, সমাজ এবং দেশের অবশ্যই দায়িত্ব আছে, এবং আসলে এখানে ঢালাও ভাবে কিশোরদের দোষ দেওয়া যাবে না। তাদেরকে আসলে আমরা গাইড করছি না, আমরা মেন্টরিং করছি না, আমরা মেন্টর হয়ে উঠতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আর এবার এতক্ষণের ডিসকাশনের পরে আমরা আমাদের একেবারে যে মূল পয়েন্টটা, সিম্পলি ভাইয়া, বাংলাদেশের এই রেসপন্সিবল সিটিজেনশিপের ভবিষ্যৎটা আপনি কি হিসেবে দেখছেন? যে এই আমরা যে এতক্ষণ যে ডিসকাশন গুলো করলাম, যে স্টেপস গুলোর কথা বললাম, এটার ফাইনাল ভবিষ্যৎটা আপনার মতে কি? আমি দেখছি, আমি অনেক পজিটিভ এই জায়গায়, আমি অনেক পজিটিভ একটা বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে। এবং বাংলাদেশ খুব আম, এই যে ভাইব্রেন্ট যেসব নাগরিক আছে, এই যে অসাধারণ কাজ হচ্ছে চারিদিকে, আমাদের তরুণরা যে দুর্দান্ত কাজ করছে, তারাই সামনের সময়গুলোতে গিয়ে দেশের হাল ধরবে, তারা দেশকে নেতৃত্ব দিবে। এবং ভবিষ্যতে আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। হয়তো আমরা এখন অনেকগুলো ইভেন্ট করে করে আমরা দেশকে পরিষ্কার করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে এই যে বিভিন্ন ইভেন্ট করে বা কোনো একটি ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে যেন দায়িত্ববোধ জাগাতে না হয়, আমরা নিজ থেকেই সচেতন হব। আমরা যখন গণপরিবহনে চলবো তখন যেন শিষ্টাচার মেনে চলবো। আমরা যখন ওয়ার্ক প্লেসে থাকবো তখন সহকর্মীর প্রতি আমরা সহমর্মিতা দেখাবো। আমরা যখন ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবো তখন আমরা নিজ নিজ ধর্ম বিধিবিধান মেনে চলবো। তো আমার কাছে মনে হয় যে আমরা এখন যেই পরিবর্তনের দিকে আগাচ্ছি, বাংলাদেশ যে পরিবর্তনের দিকে যাচ্ছে, আমরা যেটা বলছি যে 2021 সালে আমরা উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এরপর যে 41 মধ্যে উন্নত দেশ, সেই জায়গাটুকুতে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছি। হয়তো এই করোনার কারণে আমরা একটি ধাক্কার মধ্য দিয়ে পড়বো, কিন্তু আমাদের এই এগিয়ে যাওয়াটা আসলে কেউ আটকে রাখতে পারবে না, এবং আমাদের দায়িত্ববোধ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করতে হবে বর্তমানে যারা আছো তোমাদেরকে। ভাই একটা কোশ্চেন এসেছে, শারিয়ার হাসান ভাইয়া, আমি রাজনীতি করতে চাই কিন্তু করতে খুব ভয় লাগে। আচ্ছা, তো এটা এটা খুব ভ্যালিড একটা ব্যাপার। যেটা বলেছিলাম যে আমাদের বর্তমান পারিপার্শ্বিকতা বা প্রেক্ষাপট হয়তো আমাদের জন্য এই মুহূর্তে অনুকূলে নেই। তো সেক্ষেত্রে আসলে রাজনীতি করতে ভয় লাগে, ভয় লাগাটা খুব স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে ভয় না পেয়ে তুমি হয়তো কোনো একটি সংগঠনে যেখানেই থাকো না কেন সেখানে চেষ্টা করো যে সেখানে খুব ভালোভাবে কাজ করার। যে সংগঠনগুলোতে গণতান্ত্রিক চর্চা আছে, অর্থাৎ যেখানে নির্বাচনের মাধ্যমে প্রতিনিয়ত নেতৃত্বের পরিবর্তন হয়, এমন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে কাজ করার চেষ্টা করো। তাহলে তুমি গণতান্ত্রিক ব্যাপারটুকু শিখবে, নেতৃত্বের পরিবর্তন শিখতে পারবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ শিখতে পারবে। আহ যখন তুমি তৈরি হয়ে যাবে, আর আমি যেটা বলছি যে আমাদের এই ব্যাচটা কিন্তু শেষ হয়ে আসছে, তো আসলে ভয় পাওয়ার কিছু না। আমি আবারও বলছি যে আমাদের এখনকার যারা, তারাই কিন্তু আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, তারাই আগামী দিনের সংসদ সদস্য হবে। আমরা কেন বারবার এই কথা বলছি? কারণ আমাদের যে পাইপলাইনের যে কথাটাকে বলেছিলে, আমাদের কিন্তু ওই পাইপলাইন কিন্তু শেষ হয়ে এসেছে। আমাদের কিন্তু এখন সব তরুণ মন্ত্রী আমাদের আসবে, আসাটা আসলে বাধ্য। কারণ আমাদের বর্তমান যারা আছেন তাদের সবারই কিন্তু যথেষ্ট তারা প্রবীণ হয়ে গিয়েছেন। তো সবারই তো একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই জায়গাটুকুতে ফিল আপ করার জন্য কিন্তু আমাদেরকে এখনই তৈরি হতে হবে। না হলে কিন্তু সামনে যে উন্নত বাংলাদেশ করার চিন্তা করছি সেটা আসলে নেতৃত্ব দিবে কে, যদি আমরা এখনই ভয় পাই? তো আসলে ভয় পাওয়া যাবে না, তোমাদেরকে তৈরি হতে হবে। তোমাদেরকে ছোট ছোট জায়গা থেকে তৈরি হতে হবে। আমি বলছি না তুমি এখনই রাজনীতি করতে নেমে পড়ো, কিন্তু তুমি এখন যে জায়গাগুলোতে তুমি আছো সেই যে জায়গাগুলোতে খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করো, সেখানে নেতৃত্বে দানের চেষ্টা করো, এবং সেই জায়গাগুলোতে তোমার যে প্রতিভা সেগুলো থেকে বিকশিত করার চেষ্টা করো।
আচ্ছা ভাইয়া, সোফার তাহলে আমাদের যথেষ্ট একটা ফ্রুটফুল সেশন পেয়েছি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যেটা বুঝছিলাম সেটা। ভাই আমরা একটু ওয়েট এই করি বা কোনো young কোশ্চেন আসতে পারে কিনা। ওকে, আচ্ছা, সিং নো কোয়েশ্চেনস, মিশকাত ভাইয়া সামারাইজ করতে পারবেন? কোশ্চেন আর নেই। ওকে। তো আমরা বোধহয় আমাদের অনেকক্ষণ হয়েছে, আমরা বোধহয় আমাদের শেষ দিকে চলে এসেছি। তো আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে হ্যাঁ। হ্যাঁ। তাহলে ভিউয়ার্স, দিস ইজ দ্য এন্ড। সোফার আমরা এই পুরো সেশনে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের সিটিজেনশিপের মধ্যে কতটা ইন্টেগ্রাল একটি পার্ট হচ্ছে ইউথ জেনারেশন, ইয়াংস্টারদের কার্যক্রম এবং বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং এটসেট্রা এটসেট্রা। কারণ হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারটা, রাষ্ট্রের স্ট্রাকচার, সেটা গঠন করে ইউথরা, এবং সেই স্ট্রাকচারটাকে মজবুত করার জন্য যে পাইপলাইনটা দরকার, সেই পাইপলাইনটা বানানো আমাদের জন্য যথেষ্ট জরুরি হয়ে পড়েছে। আর এই পাইপলাইন যদি বানাতে সক্ষম হই আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ যথেষ্ট পজিটিভ। যা কায়সার ভাই উল্লেখ করেছেন, আমাদের এই ভবিষ্যৎটা যাতে আমরা তৈরি করতে পারি, সেজন্যই আমাদের রাষ্ট্রের উচিত যে এই নতুন সিটিজেন তৈরির পাইপলাইনটি আরো জোরদার করা, আমাদের কালচারাল, সামাজিক বিভিন্ন দিকগুলোকে জোরদার করা, যাতে আমরা ধীরে ধীরে একটি ভালো রাষ্ট্রে পরিণত হতে পারি এবং যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাতারে জয়েন করতে পারি। ধন্যবাদ। তাহলে ধন্যবাদ এটাই ভাইয়া। আমাদের আজকে। ধন্যবাদ ভাইয়া, অসাধারণ ইনসাইটফুল একটা সেশন ছিল। ধন্যবাদ তোমাদেরকেও, ধন্যবাদ রিফ্লেক্টিভ টিমসকে এবং যারা এতক্ষণ সাথে ছিলেন, যারা দেখেছেন। সর্বশেষ একটাই কথা বলবো যে ফিউচার ইজ ব্রাইট, আমাদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আমাদের নিজেদেরকে আত্মবিশ্বাসী হতে হবে, দায়িত্বশীল নাগরিক হতে হবে এবং আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজেদের কাজটুকু করলে কিন্তু বাংলাদেশ উন্নত দেশ হতে পারবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।